ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক তালিক খাতায় স্বাগত জানাচ্ছি আমি হিমাদ্রি রাহা। মার্কিন শুল্ক চাপে পোশাক রপ্তানিতে ইউরোপের বাজারের দিকে ঝুঁকছে চীন, ভারত সহ বাংলাদেশের প্রতিযোগী দেশগুলো। এতে তীব্র প্রতিযোগিতার মুখে পড়েছে দেশের পোশাক রপ্তানিকারকরা। সুযোগ বুঝে বিদেশি ক্রেতারা দিচ্ছেন দাম কমিয়ে এবং চলতি বছর ইউরোপের বড় ক্রেতা জার্মানি সহ ইউরোপের 12টি দেশে কমেছে রপ্তানি। এতে বেশি বিপাকে ছোট ও মাঝারি পোশাক কারখানা। দর্শক, এসব নিয়েই আজকে তালিকাতে আমাদের আলোচনার বিষয়। প্রতিযোগিতার বাজারে দেশের তৈরি পোশাক টিকবে? আলোচনা করতে আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন বিজিএম এর পরিচালক ফয়সাল সামাদ এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক পারভেজ করিম আব্বাসী। দুজনকে স্বাগত আজকে ইসলামী ব্যাংক তালিক খাতায়। ধন্যবাদ। শুরুতে আমরা একটু ফয়সাল সামাদ আপনার সাথে একটু কথা বলতে চাই, বাস্তবতাটা একটু জেনে নিতে চাই আপনার কাছ থেকে। বর্তমানে যেটা বলছিলাম যে আসলে মার্কিন শুল্ক চাপ আছে, রাষ্ট্রনৈতিক পট পরিবর্তন একটা প্রেক্ষাপট আছে, এখন একটা আমরা ট্রানজিশন পিরিয়ড পার করছি। সব কিছু মিলিয়ে আসলে আমাদের পোশাক খাত মানে এই মুহূর্তে মানে কি অবস্থায় আছে, সংক্ষেপে আগে উত্তরটা নিয়ে যেতে চাই। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আসলে প্রথমত পোশাক খাত এই মুহূর্তে একটু আমি বলবো যে মানে চাপের মুখে নেই। চাপের মুখে নেই মিনস দ্যাট আমাদের যেই পরিমাণের ব্যবসা আমাদের ফ্যাক্টরিগুলোতে আছে সেখানে চাপ কম, দ্যাট মিনস অর্ডার ভলিউম কম। তো সেটার জন্যই আপনি দেখেছেন এই গত মাসের এক্সপোর্ট ফিগার বা তার আগের মাসের এক্সপোর্ট ফিগার এটা কিন্তু গ্র্যাজুয়ালি ডিক্লাইনিং বলবো, এবং প্রতি মাসেই মোটামুটি ইয়ার অন ইয়ার 5 to 7% এক্সপোর্ট ঘাটতি আছে। তো এটার কারণ মাল্টিপল হতে পারে, কিন্তু মোর আমি বলবো যে অ্যাট দ্য মোমেন্ট যে অ্যাটলিস্ট ফ্যাক্টরিগুলোতে যতটা কাজ আছে এটাও একটা আসলে মানে আমি মনে করি যে একটা ভিউ পয়েন্ট। এর বাইরে সামনের কি দাঁড়াবে এবং কোথায় গিয়ে দাঁড়াবে এটা আমরা আসলে বিবেচনা এই আপনার শো এর মাধ্যমে আমরা ফার্দার আই এম শিওর এটা নিয়ে আরো বিবেচনা করব, বাট আপাতত এত দূর। নিশ্চয়ত চাপে নেই মানে অর্ডার কম থাকা মানে এটা তো আসলে মানে দেশের অর্থনীতিই চাপে থাকা, সবকিছু মিলে। আপনি থাকুন আমাদের সাথে। পারভেজ করিম আব্বাসী, আপনার কাছে যে বিষয়টি জানতে চাই এই বিষয় নিয়ে আপনার একটা উনি তাত্ত্বিক উনি প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স উনি আমাদেরকে তুলে ধরল, আপনার থেকে একটু তাত্ত্বিক বিশ্লেষণটা শুনতে চাই। আসলে আমাদের পোশাক খাত এখানে হচ্ছে যে না না এখানে তথ্য কথা এবং হচ্ছে বাস্তবতা একই জিনিস বলছে, কিন্তু তথ্য উনি যেটা বলছেন ভাই এটা বাস্তবতাতে আমাদের এখানে বাংলাদেশ ব্যুরো স্ট্যাটিস্টিক্স এক্সপোর্ট প্রমোশন ব্যুরোর ডেটা থেকে এখানে আছে। শুধু বলবো যে ক্রমাগত হচ্ছে এটা হচ্ছে নভেম্বর মাস নিয়ে ক্রমাগত 4 মাস ধরে হচ্ছে আমাদের রপ্তানি কমে গেছে। আপনাদের যদি আমি শুধু নভেম্বর 2025 সালের তথ্যটা দেখি, আমি যদি আমার পণ্য রপ্তানি করি মার্চেন্ডাইজ এক্সপোর্ট করি 80% উপরে শুধু আমাদের রেডিমেড গার্মেন্টস। এখানে হচ্ছে যে আমাদের রপ্তানি এখানে ফিগারটা হচ্ছে $3.89 বিলিয়ন। আগের বছরের তুলনায় এটা 5.54% রপ্তানি কমে গেছে। এবং যেটা কারণটা যেটা আছে এটা অত্যন্ত খুব মানে সহজ সরল। এটা হচ্ছে যে আমরা যখন বলছি যে আমরা যুক্তরাষ্ট্র থেকে যে এখানে যে শুল্ক চাপিয়ে দেওয়া হয়েছে, তো একটা তো বেসলাইন ট্যারিফ আছে 10%, তারপর 15 থেকে 16% এখানে ট্যারিফ আছে। তো এই যেখানে আপনার এফেক্টিভ একটা 26% ট্যারিফটা যে আমাদের উপর চেপে বসছে, এটার জন্য ইউরোপিয়ান ইউনিয়ন মূলত এবং যুক্তরাষ্ট্রে যেটা হচ্ছে যে আমাদের অর্ডার গুলো এখানে হচ্ছে ওরা ছোট ছোট ভলিউমে অর্ডার প্লেস করছে, বড় ভলিউমে অর্ডারটা ওরা হচ্ছে বাল্ক ভলিউমে ওরা কিনছে চীন থেকে বা হচ্ছে ভারত থেকে, যেটা আপনার তথ্যতে আপনার প্রতিবেদনের সূত্র ছিল যারা হচ্ছে এখানে স্টিপ ডিসকাউন্ট দিচ্ছে। এবং আপনি আমাদের যে শুধু রপ্তানি খাতে এখানে না, আমাদের দেশে পুরোটাই আমাদের এখানে অর্থনীতি যে স্থবিরতা আছে, এই আমাদের রপ্তানিটা কমে যাওয়াতে এখানে হচ্ছে ক্রমাগত চাপটা বাড়ছে। আমি বলতে গেলে অর্থনৈতিক অবস্থা আরো খারাপ হচ্ছে না কেন, অর্থনৈতিক অবস্থা আরো খারাপ হচ্ছে না কেন, আমাদের রেমিটেন্স আমাদের জিয়ে রাখছে। কিন্তু আমাদের সামনে যে নির্বাচন কি হবে, নির্বাচনের পরে কি নির্বাচনের প্রাক নির্বাচন যেখানে হচ্ছে নিঃসংসদ বা প্রি ইলেকশন ভায়োলেন্স বা নির্বাচনের পরে কি রকম এখানে রাজনৈতিক স্থিতিশীলতা থাকে, তো এইগুলোর উপর কিন্তু আমার এখানে হচ্ছে যে বড় বিনিয়োগকারীদের অর্থাৎ রাজনৈতিক স্থিতিশীলতার মুখে কিন্তু বেশ কিছু বিষয় ফ্যাক্টর নির্ভর করছে। আমরা আবার আপনার কাছে ফিরবো। ফয়সাল সামাদ, আপনার কাছে আরেকটি প্রশ্নের উত্তর জানতে চাই, সেটি ট্রাম্প প্রশাসনের সঙ্গে দর-কষাকষি করে সেটি 20% নামিয়ে আনা গেছে, কিছুটা স্বস্তি ফিরেছিল, কিন্তু অধিকাংশ আমদানিকারক ও ক্রেতা বাড়তি শুল্কের ভার নিতে রাজি নয়।
এই জায়গায় আসলে এই সংকটটার সমাধানটা কি হবে? একটু আনমিউট করতে হবে ফয়সাল সামাদ, আপনাকে তাহলে আমরা শুনতে পাবো। সরি, আমি বলছিলাম যে আমরা একটু প্র্যাকটিক্যাল পার্সপেক্টিভ থেকে দেখি। দেখেন, এখানে প্রথম হচ্ছে যে একটা বিশাল আনসার্টেনটিতে এই আমাদের এই ট্যারিফ সংক্রান্ত যে গত এপ্রিল মাস থেকে শুরু হয়েছে, এটার একটা বিশাল আনসার্টেনটি ছিল যারা ক্রেতা তাদের ভিতরে। আমরা যারা এই এই সেক্টর উদ্যোক্তা, আমাদের আমাদের যে কি হবে। এর বাইরে ধরলেন পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, ইভেন চায়না, এভরিবডি ওয়াজ আন্ডার আনসার্টেন পজিশন যে কি দাঁড়াবে, কি কোথায় যাবে। এটার জন্য কিন্তু অর্ডারগুলা কিছুটা হলো স্থগিত হয়েছে, কারণ যে অর্ডারগুলা প্লেসমেন্ট হয়ে যায়, নর্মালি আমাদের দুটো সিজন হয়, একটা হলো স্প্রিং সামার, একটা হলো অটম উইন্টার। সো এই মুহূর্তে যে অর্ডারগুলা আপনি এই যে দেখেছেন, যে আমাদের যে অর্ডারগুলা যে অত একটু আগে ট্যারিফের কথা বললেন, যে ট্যারিফ বেনিফিটটা এখনো আমরা মানে ইনপ্লেস করতে পারি নাই, কারণ আপনার যে অর্ডারগুলো রানিং ছিল এপ্রিল থেকে জুন পর্যন্ত, যখন অর্ডার প্লেসমেন্টগুলো হচ্ছিল, ইউএস বায়ার্সরা তারা কিন্তু সব অর্ডার বাংলাদেশে দেয়নি, জাস্ট বিকজ ট্যারিফের একটা রেগুলেশন চেঞ্জ হয়ে গেছে। কিছুটা বেড়েছে, কিন্তু একদম যে মানে আপনার মানে হেভি লোড করে অর্ডার বাংলাদেশে চলে এসেছে সেটা কিন্তু অবস্থা নেই, বা তখন ছিল না। আর এর সাথে সাথে যেটা হয়েছে যে ইন্ডিয়াতে অর্ডার কমা শুরু হয়েছে, প্লাস আপনার ইন্ডিয়াতে ওখান থেকে ব্যবসা কিছুটা বন্ধ হয়ে গেছে, শিপমেন্ট বন্ধ হয়ে গেছে, যেটার কারণে ইন্ডিয়ার যারা ম্যানুফ্যাকচারার্স আছে তাদেরকেও তো অল্টারনেটিভ মার্কেট খুঁজে বের করতে হবে। তারা তখন করলো কি, এই এপ্রিল মে থেকে তারা তখন আপনার মার্কেটিং শুরু করতো ইউরোপিয়ান ইউনিয়ন, এবং এইখানকার ইউরোপিয়ান ইউনিয়নের যে বায়ারগুলা তারা তখন কিন্তু এই ধরলেন ইন্ডিয়ার সুবিধাটা পাওয়া শুরু করলো। আপনারা জানেন যে অলরেডি এফটিএ করা হয়েছে ইউকে এর সাথে, প্লাস অন্যান্য ক্ষেত্রেও তারা দে হ্যাভ বিকাম ভেরি কম্পারেটিভ কম্পেয়ার টু আপনার ধরলেন বিগত বছরগুলো থেকে। তো এই সব কিছুর চাপ কিন্তু বাংলাদেশ কোনো না কোনো ভাবে সেটার এফেক্ট আসছে আমাদের উপরে, এবং এটার জন্য কিন্তু আমি যেটা প্রথমে বলেছিলাম যে অর্ডারের ভলিউম ইজ লেস। ইট ডাজন্ট মিন দ্যাট অর্ডার নেই, অর্ডারের ভলিউম ইজ লেস। এখন যেটা হচ্ছে যে সামনে কি দাঁড়াবে সেটাতে আমাদেরকে এখন যাচাই বাছাই করতে হবে, যেটা আমরা এখন এই মুহূর্তে আমরা নেক্সট সিজনের মার্কেটিং চলছে, মিনস অটম উইন্টার 2026 শিপমেন্ট শুরু হবে আপনার নেক্সট ইয়ারে গিয়ে এপ্রিল মে থেকে। এইটার বেনিফিটটা আমরা এই ট্যারিফের মাধ্যমে যদি পাই, তাহলে ব্যবসা কিছু বাড়ার সম্ভাবনা দেখছি আমরা। এই মুহূর্তে আমাদেরকে যেই ধরনের আমেরিকাতে ইনকোয়ারি আসছে, প্লাস এখন ওই চায়না, ইন্ডিয়া, সব জায়গায় কিন্তু মোটামুটি একটা সেটেলমেন্ট হয়ে গেছে যে কার কি ট্যারিফ, কার কি স্ট্রাকচার, কে কোথাও দৌড়াবে, এটাও কিন্তু মোটামুটি একটা প্র্যাকটিক্যালি সবাই বুঝে গেছে যে কোথায় আছি। এটার জন্য এখন কিন্তু একটা ভালো সম্ভাবনা সামনে আসার আমি আশাবাদী। এখন সেটা হবে কি না, আর হলেও সেটা আমরা ফাইনালি দেখতে হবে যে ওভারঅল পলিটিক্যাল সিচুয়েশন কি দাঁড়ায়, এবং আপনার ইলেকশনের পরে পলিটিক্যাল গভর্নমেন্ট আসার পরে সেখানকে কি দাঁড়াবে। এগুলো আমাদের অফকোর্স আমাদের দেশের ইন্টারনাল পজিশনিং, কিন্তু বায়ারদের থেকে এখন আস্তে আস্তে আপনার ওই ট্যারিফের সুবিধাটা বা ট্যারিফের আনসার্টেনটিটা কেটে যাওয়ার জন্য এখন ইনকোয়ারি বাড়ছে। সো এটার এফেক্ট আমরা বুঝতে পারবো থার্ড কোয়ার্টারে গিয়ে অফ 2026, বাট আপ টু দ্য ফার্স্ট কোয়ার্টার এন্ডিং পর্যন্ত আপনি কিন্তু এখন যেভাবে চলছে এক্সপোর্ট না কমলেও আপনার এক্সপোর্ট কিন্তু বাড়ার সম্ভাবনা কম, আনলেস আপনার কোনো কোনো ক্ষেত্রে এটার কোনো আননোন কজের জন্য হয়। বাট স্ট্যাটিস্টিক্স বলছে যে এটা এটা আপনার এই জায়গাতেই থাকবে, আর যদি কমা শুরু করে আরো, তাহলে তো ইট উইল বি ভেরি মানে আমি বলবো কনসার্নিং, মোর কনসার্নিং দেন আজকে থেকে। নিশ্চয় আপনারা থাকুন আমাদের সাথে। আমরা একটা ছোট্ট বিরতির সময় আছে, বিরতি পর আবারও ফিরে আপনার সাথে আমরা আলোচনায় যাব। দর্শক, বিরতি নিচ্ছি, ইসলামী ব্যাংক টালি খাতায় সঙ্গে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালি খাতে। আমরা ফিরছি আলোচনায়। পারভেজ করিম আব্বাসী, বিরতির পর আপনাকে দিয়ে শুরু করতে চাই। বিরতির আগে আপনি যেমনটা বলছিলেন রাজনৈতিক স্থিতিশীলতার কথা, আসলে নির্বাচন এলে আগে পরের সময়গুলোতে কেমন প্রেক্ষাপট থাকে সেটা আমরা সবাই জানি, কিন্তু এবার কিন্তু ভিন্ন প্রেক্ষাপট। ভিন্ন প্রেক্ষাপটে কিন্তু ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এখন পর্যন্ত। সেই জায়গায় আমাদের কিছুটা ভূ রাজনৈতিক চাপও নিশ্চয়ই আছে। সেই ভূ রাজনৈতিক চাপটা ভূ অর্থনীতি তো নিশ্চয়ই একটা অভিঘাত আনবে, আসছে, তাহলে সেটা কিন্তু প্রতিফলিত হচ্ছে। সব কিছু মিলিয়ে আপনার পর্যবেক্ষণ কি বলে জায়গায়?
এরকম এখানে মানে এই কথাটা আমি বহুবার বলেছি, কিন্তু সমস্যা হচ্ছে যে এখন আপনার প্রবলেম যেটা আমার কাছে আছে এটা হচ্ছে মাল্টি ভেক্টর প্রবলেম। এই সমস্যা আছে যে আমাদের দেশে এখন অর্থনৈতিক প্রবৃদ্ধির হার এখন কমে গেছে, এবং হচ্ছে আমাদের অন্তত এক বছর আগে হচ্ছে অর্থনৈতিক চাকাটা ঘোরানোর জন্য, ইকোনমিক রিভাইভাল করার জন্য we are in a IMF loan regime। আমরা IMF এর সাথে কিন্তু আমরা এখন negotiate করছি। আমাদের এখানে ওখানে ওরা যেটা চাইছে ওটা সংস্কার, অর্থনৈতিক সংস্কার মানে হচ্ছে সরকারি যেখানে হচ্ছে অনুদান এবং খরচ সুবিধা সরকারের যেখানে রাজস্ব বাড়ানো হচ্ছে, কর আরোপের ক্ষমতা বাড়ানো হচ্ছে। তার জন্য বেসরকারি খাত যেখানে হচ্ছে প্রণোদনা পেত বা সাপোর্ট পেত সেটা কিন্তু এখানে কমে যাচ্ছে। এবং এবং মরার পর খরাটা হচ্ছে যে আমাদের এখানে আমাদের ব্যাংকিং খাতে এই বছরে সেপ্টেম্বর 2025 সালে আগের বছরের সেপ্টেম্বর 2025 সালে আমাদের ব্যাংকিং খাতে আপনার পুঁজি বাজারে ওরকম ইনভেস্টর কনফিডেন্স নাই, এবং আমাদেরকে লো রিস্ক থেকে আমাদের হচ্ছে যে আমাদের লো রিস্ক থেকে মডারেট রিস্কে আমাদের ট্রেডিং করা হচ্ছে। তার মানে আমাদের অর্থনীতির উপরে এখন যথেষ্ট বিদেশি বিনিয়োগকারীদের পারভেজ করিম আব্বাসী, আপনার কথা আবারও আমরা একটু আসলে কেটে কেটে শুনতে পাচ্ছি, কারিগরি ত্রুটির কারণে হয়তো কথাটা পুরোপুরি শোনা যাচ্ছে না। একটু যদি রিকানেক্ট করেন আমরা আবারও আপনাকে শুনতে পাবো। আমরা আপনার কাছে আবারও ফিরছি, একটু ফয়সাল সামাদের কাছে ফিরতে চাই। ফয়সাল সামাদ, আসলে রাজনৈতিক স্থিতিশীলতার কথা আমরা বলছিলাম, যদি এখন যে রাজনৈতিক পরিস্থিতি আমরা পার করছি, ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় তার পরিবর্তে আপনি যেটা বলেন যে অটামনের যে অর্ডারগুলো আছে 2026-এর থার্ড কোয়ার্টারের দিকে গিয়ে এপ্রিল মে, আমরা যদি নির্বাচন ফেব্রুয়ারিতে ধরি তখন কিন্তু নির্বাচন পরবর্তী সময় 2-3 মাস পরে আসলে তখন পরিস্থিতি কোন দিকে থাকে না থাকে সেটা আমরা অতীতেও দেখেছি, এবারও প্রেক্ষাপটটাও ভিন্ন। সব কিছু মিলিয়ে আসলে আপনি নিজেও তো একজন ব্যবসায়ী এবং বিজিএমইএতে নেতৃত্বও দিচ্ছেন, আপনার পর্যবেক্ষণটা এই জায়গায় কি বলে, মানে পোশাক খাতের অবস্থানটা কোন জায়গায় হবে? আমার মনে হয় যে এটা পজিটিভ হবে, কারণ আমরা চাই যে একটা পলিটিক্যাল গভর্নমেন্ট থাকলে যে ধরনের আপনার ক্রেতারা, অন্যান্য সব স্টেক হোল্ডাররা, তাদের ভিতরে একটা আপনার স্টেবিলিটি থাকে। তো সেখান থেকে আশা করি, কারণ একটা লং টার্ম প্রসপেক্টিভ তখন পাওয়া যায়, সেখান থেকে আমরা আশা করব যে নির্বাচনটা সুষ্ঠু হবে এবং শীঘ্রই হবে, এবং তার পরপরই পলিটিক্যাল গভর্নমেন্ট যখন টেক ওভার করবে সেখান থেকে আমরাও বিজিএমই থেকেও তখন আমরা জোর দিয়ে আরো এটাকে সামনে এগিয়ে নেওয়ার জন্য যা যা পজিটিভ স্টেপস নেওয়া দরকার সেখানে আমরা কাজ করতে আরো সুবিধা হবে আমাদের জন্য। নিশ্চয়ই আমরাও চাই সেই সুবিধাটা পাক, কিন্তু বিষয়টা হচ্ছে এই মুহূর্তে যে পোশাক খাতে যে বললেন যে অনেকগুলো বিদেশি ক্রেতা কিন্তু ইতিমধ্যে চলে গেছে, তারা আমাদের দেশের রাজনৈতিক অস্তিত্ব, কিন্তু এই যে অর্থনীতির সাথে রাজনীতি এটা একদম প্যারালাল একটা বিষয় আমরা দেখেছি, কিন্তু এটাকে কোনোভাবে কি পাশ কাটানোর সুযোগ নেই দেশের অর্থনীতির সাথে? বিজিএমইএর পরিচালক হিসেবে আসলে আপনার মত কি? সেটা তো আপনারা তো বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বিভিন্ন জায়গায় বসেন, বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে, পলিটিক্যাল স্টেক হোল্ডারদের সাথে আপনাদের বসার সুযোগ হয়, সেই জায়গায় কি এগুলো আসে না? না, আসে। সেখানে তো এটা তো সবার স্বার্থ তো মানে আমাদের দেশ এবং দেশের স্বার্থে মানে হচ্ছে যে আমরা যে সেক্টরে এখানে যে আমরা যে কন্ট্রিবিউশন করি 80% টু দ্য জিডিপি, সেখানে তো আপনার সেটার জন্য তো সবার ইন্টারেস্ট যে আরএমজি সেক্টরটা স্টেবল থাকুক। তো সেটার স্বার্থে যা যা করণীয় আপনার গভর্নমেন্ট এবং আমরা বিজিবি থেকেও সেভাবে করে তো করছি, এবং এটা জয়েন্টলি করতে হবে আসলে, না হলে তো আপনি যেই রেজাল্টটা চাচ্ছেন সেটা তো পাবেন না। তো সেটার জন্য আমার মনে হয় যে পাশ কাটিয়ে বলবো না, একই সাথে আগাতে হবে। আমাদের যে কনসার্নস গুলো আমরা রেইজ করছি, আপনার গ্যাস ইলেকট্রিসিটি স্বল্পতা, আমাদের যে এফিসিয়েন্সির জন্য সেটা ফাইন্যান্সিয়াল কিছু পলিসিগত সাপোর্টের ব্যাপারে বলেছি, সাপোর্ট বলতে যে রাইট পলিসি, এবং সেখানেও ব্যাংক ইন্টারেস্ট রেটস এগুলো নিয়ে কিন্তু কথা হচ্ছে এখন। তো সেইখান থেকে আপনাকে দেখতে হবে যে দেশের স্টেবিলিটির, পলিটিক্যাল স্টেবিলিটির জন্য কিন্তু এই সেক্টরের স্টেবিলিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো ক্রেতাদের অর্ডার কমে গেছে, ইটস ট্রু, বা কিন্তু আমরা আশা করব যে যেই ধরনের পজিশনিং আমরা করতে পারছি এখন, সেটার জন্য আমরা সামনের দিকে আরো পজিটিভ ওয়েতে আরো আগাতে পারবো যখন ওয়ান্স দ্য প্রপার স্টেবল গভর্নমেন্ট ইজ ইন প্লেস। নিশ্চয়ই, আপনি থাকুন আমাদের সাথে। আমরা পারভেজ করিম আব্বাসীর সাথে একটু যুক্ত হতে চাই। আমরা
সম্ভবত আমরা সংযোগটি হারিয়েছি। ফয়সাল সামাদ, আপনার কাছে আরেকটি প্রশ্ন আমরা এই মুহূর্তে রাখতে চাই, সেটি হচ্ছে যে ব্যাকওয়ার্ড লিঙ্কেজের যে আমদানি নির্ভরতা আমাদের এই মুহূর্তে আছে, সেই জায়গায় আসলে আমরা নিজেদের দেশে উৎপন্ন করার যে সক্ষমতা, সেটি আসলে কতদূর? দেখেন, ব্যাকওয়ার্ড লিঙ্কেজ নেট সেক্টরে তো আমরা পরিপূর্ণ। ব্যাকওয়ার্ড লিঙ্কেজের ক্ষেত্রে আমরা আমাদের সুতা, আমরা নেটিং ডাইং সবই বাংলাদেশে হচ্ছে। যেই জায়গাটা আমাদের সামনের দিকে এক্সপোর্টকে, যেটা বলছেন মানে অ্যাডভান্স করার জন্য, পজিটিভ ডিরেকশন এক্সপোর্ট ইনক্রিজের জন্য আমাদের যেটা দরকার, যে আমরা ম্যান মেড ফাইবার, যেটা আসলে চায়না একটা লার্জ পোর্শন অফ দ্যাট তাদের আমি বলবো যে তাদের কন্ট্রোলে রেখেছে বলবো, সেটার থেকে যদি আমাদেরকে একটা অর্ডারের ভলিউম নিয়ে আসতে হয়, তাহলে সেই ম্যানমেড ফাইবার প্রোডাকশনের ক্ষেত্রে আমাদের এখন কিছু বিনিয়োগ দরকার আছে। এক, দুই হচ্ছে যে ব্যাকওয়ার্ড লিঙ্কেজেও বিভিন্ন ধরনের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ আছে আপনার এখানে। আপনার ফ্যাব্রিক, অ্যাক্সেসরিজ, বিভিন্ন ধরনের। তো এই সেক্টরটাকে এবং এই গার্মেন্ট সেক্টরটাকে আসলে গতিশীল করার স্বার্থে ব্যাকওয়ার্ড লিঙ্কেজের আমাদের কি ইনভেস্টমেন্টগুলো করানো দরকার, যেটা আমরা দেখছি সামনে যে সম্ভাবনা। এবং একটু আগে যেটা বললাম, যে সেটার ভিতরে ম্যানমেড ফাইবার হচ্ছে যে ওয়ান অফ দ্য প্রাইমারি ফোকাস থাকা উচিত আমাদের সামনে। নেক্সট 5 ইয়ার্স এর ফোকাস থাকা উচিত যে আমাদের ক্যাপাসিটি এক্সপ্যানশনের জন্য ইন বোথ গার্মেন্টস অ্যাজ ওয়েল এজ ইন ব্যাকওয়ার্ড লিঙ্কেজ। আর এর বাইরে ধরলেন আপনার যেগুলা ফ্যাব্রিকের ইনভেস্টমেন্ট ইজ ভেরি হাই, সেখানে এখনো চায়না থেকে কাপড় এনে কিন্তু আমরা এখনো শিপমেন্ট করছি। আপনার ধরলেন কিছু হাই ভ্যালু আইটেম, স্যুট, তারপর ইভেন কিছু টেকনিক্যাল প্রোডাক্টস লাইক লঞ্জারে, ব্রা, এগুলোর জন্য কিন্তু চায়না থেকে সেই ধরনের মেটেরিয়াল কিন্তু আনতে হবে এখনো। সেটা ঠিক আছে, কারণ আমরা সেটা আমাদের লিড টাইমের ভিতরে রেখেই আমরা কিন্তু মোটামুটি ওই সেক্টরগুলোও কিন্তু এক্সপ্যানশন, বা ওই প্রোডাক্ট ক্যাটাগরিগুলোতেও কিন্তু এক্সপ্যানশন হচ্ছে। যেটা আসলে মূল জায়গা, যেটা আমাদের এই এক্সপোর্টকে ধরে রাখা শুধু না, এটাকে এক্সপ্যানশন করার স্বার্থে, সেটা হচ্ছে যে প্রপার ইউটিলিটি। এই জায়গায় যদি কাজ করা যায়, যদি পলিটিক্যাল স্টেবিলিটি ধরে রাখা যায়, আসলে পোশাক খাতকে আমরা যে জায়গায় দেখতে চাই সেই জায়গায় নিশ্চয়ই পৌঁছে যাওয়া সম্ভব। ফয়সাল সামাদ, অসংখ্য ধন্যবাদ আমাদের ইসলামী ব্যাংক তালিকাতে সময় দেওয়ার জন্য। দর্শক, ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক তালিকাত আছে পর্যন্ত, সঙ্গে থাকুন।